কে হতে যাচ্ছে বিপিএল এর চ্যাম্পিয়ন? তামিম ইকবাল কি জিততে পারবেন ব্যাক টু ব্যাক শিরোপা, নাকি চমক দেখিয়ে ওদের হতাশ করবে চাটগাঁর দল? এসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনি, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। তামিম ইকবাল ব্যাক টু ব্যাক ফাইনালে হাজির হয়েছেন এবং শিরোপা জয়ের লক্ষ্যেই তিনি খেলবেন। বরিশালকে কি কোনোভাবে ফেভারিট ধরা যায়? চিটাগং কিংস তো বলতে গেলে শেষ বলে চমক দেখিয়ে ফাইনালটা নিশ্চিত করলো। ডেফিনেটলি মানে বরিশাল শুধু ফেভারিট না, আমি বলবো যে ওভারওয়েলমিং ফেভারিট, একদম পরিষ্কার ফেভারিট হয়েই তারা ফাইনালে নামছে। যদিও ফাইনাল ম্যাচ, প্লে অফ বা ফাইনাল এসব ম্যাচে আসলে ফেভারিট তত্ত্ব খুব একটা কাজে লাগে না। অন দ্য ডে যারা পারফর্ম করবেন তারাই আসলে জয়ী হবেন, বা মানে এই বড় ম্যাচে নার্ভ যারা সামলাতে পারবেন, যারা তাদের প্ল্যান গুলো এক্সিকিউট করতে পারবেন ঠিক মতো, তারাই পারবেন। বাট আপনি যদি ওভারঅল স্ট্রেংথ দেখেন, দুই দলের শক্তির গভীরতা দেখেন, থ্রু আউট দ্য টুর্নামেন্ট তাদের পারফরমেন্স দেখেন, এবং যাদের কন্ট্রোল দেখেন পারফরমেন্সের উপর, সবকিছু মিলিয়ে বরিশাল ডেফিনেটলি ফেভারিট হয়েই তারা মাঠে নামবে। গতবারও ফাইনালে তারা নেমেছিলেন, কিন্তু গতবারের বাস্তবতা একটু ডিফারেন্ট ছিল, কারণ গতবার তাদের ফাইনালে যে প্রতিপক্ষ ছিল তারা একটু এগিয়ে ছিল শক্তিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবসময় খুবই ভালো দল গড়তো, এবং একদম টুর্নামেন্টের শুরু থেকেই তারা একদম প্লেয়ার্স ড্রাফট থেকে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়তো, তারপরে বিদেশি ক্রিকেটের সঙ্গে তারা এগিয়ে থাকতো। সো গতবারের ফাইনালের সিনারিওতে ছিল একটু ডিফারেন্ট, বাট এবার মানে বরিশাল ডেফিনেটলি অনেক অনেক এগিয়ে থেকে নামছে। চিটাগং কিংস এর একটা ব্যাপার পক্ষে থাকবে, সেটা হলো তাদের কনফিডেন্স। তারা যেভাবে সেকেন্ড কোয়ালিফায়ারটা জিতেছে, এরকম একটা জয় যখন কোনো দল পায়, তখন তাদের আসলে এরকম একটা ব্যাপার ভেতরে ঢুকে যায় যে তারা যে কোনো কিছু করতে পারে। সো সেই বিশ্বাসটা তাদের থাকবে, সেই স্পিরিটটা থাকবে, এবং যখন একটা দল স্পিরিটেড থাকে তখন অনেক কিছু হয়ে যেতে পারে। ক্রিকেট ইজ আ ফানি গেম। আপনারা জানেন যে এরকম একটা ম্যাচে মানে আমরা যাদেরকে ফেভারিট বলছি তারা একদম ধসেও যেতে পারে, এরকম নজির ক্রিকেট হিস্ট্রিতে প্রচুর আছে। সেই বিষয়টা আসলে তামিম ইকবালও বলছিলেন যে প্রেশার সিচুয়েশনে, প্রেশার ম্যাচে যত বেশি যে দল কুল ডাউন থাকতে পারবে তারাই আসলে শিরোপাটা জিতবে। কিন্তু এই অভিজ্ঞতাটা, অর্থাৎ এক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক বেশি কাজে দেয়। আন্ডার প্রেশার কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, চিটাগং কিংসের আসলে তরুণদের উপর বেশি ভরসা করতে হবে, যেখানে বরিশালের মূল অস্ত্রটা তাদের অভিজ্ঞতা। সেক্ষেত্রে এরকম প্রেশার সিচুয়েশনে কোন দলটা এগিয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত? সেখানেও বরিশাল অনেকটা এগিয়ে, এবং সেই নমুনা কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ারে আমরা দেখেছি যে আপনি যদি গ্রুপ পর্বের বা প্রাথমিক পর্বের শেষ ম্যাচটা দেখেন, সেখানে চিটাগং যদিও জিতেছিল, কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ারে বরিশালের সামনে তারা আসলে পাত্তাই পায়নি। এবং এই যে অভিজ্ঞতার কথা আমরা বলি, বা প্রেশার হ্যান্ডেল করা, এগুলো আসলে এই যে বিগ ম্যাচ গুলোতেই ডিফারেন্সটা গড়ে দেয়। এবং ফাইনাল চিটাগং এর জন্য আসলে চিটাগং এই ফ্র্যাঞ্চাইজি 12 বছর পর বিপিএল এসেছে, এই ফ্র্যাঞ্চাইজি যারা আছেন প্লেয়াররা কিংবা বিদেশি ক্রিকেটার, তারাও আসলে কিন্তু ইয়াং, তাদেরও এই ধরনের অভিজ্ঞতা খুব একটা নেই। কিন্তু বরিশালের মোস্ট অফ দ্য প্লেয়ার্স এই অভিজ্ঞতা আছে। তারা জানে যে বিগ ম্যাচের নার্ভটা কিভাবে সামলাতে হয়, বিগ ম্যাচের জন্য কিভাবে নিজেদের প্রিপেয়ার করতে হয়, সেটা আপনার স্কিল ওয়াইজ এবং সেটা মেন্টালি কিভাবে প্রিপেয়ার করতে হয়, এবং তারা সেই বার্তাটা দলের যারা ইয়াং প্লেয়ার আছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। সেই কামনেস, কালকে তামিম ইকবাল প্রেস কনফারেন্সে একটা কথা বারবার বলেছেন যে এই ধরনের ম্যাচে যারা শান্ত থাকতে পারবেন, একদম কাম থাকতে পারবেন, নিজেদের নার্ভটা হ্যান্ডেল করতে পারবেন, তারাই আসলে এগিয়ে থাকবেন, বা তাদের পারফরমেন্সটা, তাদের যে প্ল্যান সেটা এক্সিকিউট করার চান্স বেশি থাকে। এবং সেখানে ডেফিনেটলি বরিশাল অনেক অনেক এগিয়ে, এবং তারা জানে যে এই ধরনের সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। তামিম ইকবাল বা মুশফিকুর রহিম তারা একাধিক ফাইনাল খেলেছেন বিপিএল এর। সো ডেফিনেটলি এই দিক থেকেও বরিশাল অনেক অনেক এগিয়ে থাকবে। আমি যেটা শুরুতেই বলছিলাম যে বরিশাল অনেকটা এগিয়ে থেকে ফেভারিট হয়ে ফাইনালে নামছে। নিশ্চয়ই, কিন্তু যেহেতু আমরা দেখেছি যে টি-20 খেলা, এবং যে কোনো দিন যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে, সেক্ষেত্রে সাধারণত তামিম ইকবাল টস জিতলে যেটা করেছেন এবারের বিপিএলে, যে আগে ফিল্ডিংটা নিয়েছেন, তার কারণটা কি তামিম ইকবাল মূলত চেস করতে চান না? বিষয়টা কি এরকম যে তারা পরবর্তীতে চেস করে ম্যাচ জিতবেন, এরকম বিষয়টা কি ইকুয়েশনতে, বা নিজেদের হিসেব নিকেশ করে সেভাবে ব্যাটিং করতে তামিম পছন্দ করেন, সেই বিষয়টা কি বেশি প্রেফারেবল হয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার। দেখুন, আপনি ওয়ার্ল্ড ওয়াইডই যদি দেখেন, যদি উইকেট ভালো থাকে, উইকেটের কোনো ব্যাপার না থাকে, যে উইকেট আর্লি হেল্প করছে, এই ধরনের কোনো ব্যাপার না থাকলে মোস্ট অফ দ্য ফ্র্যাঞ্চাইজি লিগস বলুন কিংবা ইন্টারন্যাশনাল টি-20 বলুন, সবাই কিন্তু পরে ব্যাট করতে পছন্দ করে, যে তারা জানবে যে তাদের কি মানে রান রেটে এগোতে হবে, কিভাবে ইনিংসটা কন্ট্রোল করতে হবে, তাদের টার্গেটটা কেমন থাকবে, সেই অনুযায়ী প্ল্যান করতে পারে। সো এটা ওভারঅল একটা টেন্ডেন্সি ওয়ার্ল্ড ওয়াইডই আছে যে টি-20 ম্যাচে তারা পরে ব্যাট করতে চায়, জাস্ট থিংস মানে একটা কন্ট্রোলে রাখার জন্য।
যদি না, আমি যেটা বললাম যে বারবার, যে যদি না আর্লি হেল্প করার কোনো ব্যাপার থাকে, আমি আশা করি যে টি-20 মানে এরকম একটা টি-20 লিগের ফাইনাল উইকেট থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেমন ভালো ছিল, ফাইনালেও সেরকম ভালো থাকবে। এবং যদি এরকম উইকেট থাকে যে দুই ইনিংসে সমান বিহেভ করবে বা একই রকম বিহেভ করবে, তাহলে ডেফিনেটলি ফাইনালে শুধু আপনার বরিশাল না, আমার ধারণা চিটাগাংও চাইবে যে পরে ব্যাট করতে। এবং এখানে আমি জানি না যে আজকে শিশির কেমন থাকবে, শিশিরও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। যদিও ফাইনাল ম্যাচের সময়, আগের সময় যেটা ছিল 7টা, সেই 7টার সময় শুরু হলে শিশিরের প্রভাব যতটা থাকতো 6টায় শুরু, এখন যেটা এগিয়ে আনা হয়েছে সময়, সেখানে শিশিরের প্রভাব ডেফিনেটলি একটু কম থাকবে। তারপরেও আপনার একটু প্রভাব থাকতে পারে, সেটাও একটা বিবেচনায় থাকতে পারে। বাট ওভারঅল আমি যেটা বললাম যে উইকেটের বিহেভ যদি দুই ইনিংসে সমান বা একই রকম থাকে, ডেফিনেটলি সব দলই চায় পরে ব্যাট করতে। এবং যেহেতু বরিশালের অভিজ্ঞতার কথা বারবার বলছি, যে তারা জানে যে কিভাবে ইনিংসটা পেস করতে হয় কিংবা খেলাটা কন্ট্রোল করতে হয়, এইটাও আসলে পরে ব্যাট করলে সুবিধা হয় এই জিনিসটা। ইকুয়েশনটা মেলানো সহজ হয়। এবং তামিম ইকবাল যেভাবে আসলে নিজে ব্যাট করেন, সেক্ষেত্রে তিনি অনেক বেশি হিসেব নিকেশ করে দেখা যায় যে তিনি রান তুলতে পছন্দ করেন। একটা পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে যে এবারের বিপিএল এ তামিম ইকবাল যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেটা 150-এর নিচে। সাধারণত ফ্র্যাঞ্চাইজি লিগে এর 150-এর নিচে স্ট্রাইক রেট থাকলে সেটা খুব বেশি হেলদি বলা চলে না, কিন্তু ওভারঅল বরিশালের যদি রান রেট পার ওভার আমরা দেখি, সেটা এবারের বিপিএল এর সর্বোচ্চ। প্রতি ওভারে তারা 9-এর বেশি করে রান তুলেছে। সেই রহস্যটা আসলে কি, কোন জাদুতে আসলে এই বিষয়টা মেনটেন করা হয়েছে বরিশালের ক্ষেত্রে? দেখুন, মানে এটা তো একদম খুব পুরনো একটা কথা যে ক্রিকেট একটা টিম গেম। ডেফিনেটলি আপনি চাইবেন যে আপনার মানে দুই পাশে দুই ওপেনার কিংবা আপনার সব ব্যাটসম্যান যদি 150 স্ট্রাইক রেটে, 160, 180 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, তাহলে তো এর চেয়ে আইডিয়াল কিছু হয় না। কিন্তু সেই আইডিয়াল সিনারি তো সবসময় থাকে না। এখন এক এক টিমের এক একটা প্ল্যান থাকে, এক এক টিমের এক একটা ছক থাকে, তারা কিভাবে এগোবেন সেই প্ল্যান থাকে। এই জন্যই আমরা ডিফারেন্ট রোলের কথা বলি, যে ক্রিকেটে সবার ডিফারেন্ট রোল থাকে। বরিশাল টিমে তামিম ইকবালের যে রোল বা তিনি যেভাবে ইনিংসটা পেস করেন সেটা ডিফারেন্ট। অন্য অনেক দলে হয়তো তাদের ওপেনারের ব্যাপারটা ডিফারেন্ট হতে পারে। তামিম যেটা করছেন যে তিনি ইনিংসটা তার দলের যে ব্যাটিং, সেই ব্যাটিংটা এক সুতোয় গাঁথার কাজটা তামিম করেন। তিনি একটা স্ট্যাবিলিটি আনছেন এক প্রান্ত থেকে। আরেক প্রান্তে তাওহিদ হৃদয় যদি ফর্মে থাকেন, তাওহিদ হৃদয় কি করতে পারেন আমরা দেখেছি। এবং তাওহিদ মালান তাদের এই ব্যাটিং লাইন আপে মানে খুবই ভাইটাল একটা রোল প্লে করছেন। এবং মালান যে ফর্মে আছেন, আপনারা দেখছেন যে ক্রিজে যাওয়ার পর থেকেই তিনি কিন্তু আসলে একদম খুব সাবলীল ব্যাটিং করেন। এবং ওই ম্যাচের যা চাহিদা, যদি খুব দ্রুত রান করার দরকার হয় তিনি দ্রুত রান করছেন, যদি ইনিংসটা এগিয়ে নেওয়ার দরকার হয় তিনি এগিয়ে নিচ্ছেন। সো তার সেটা রোল। সো তামিমের রোলটা যেটা থাকে যে তিনি ইনিংসটা আস্তে আস্তে বিল্ড আপ করবেন, ইনিংসটা এগিয়ে নেবেন এবং সময় মতো সেটা যখন প্রয়োজন হবে তিনি তখন সেটাকে ইনিংসের গতি বাড়াবেন। এবং সেটা দেখা যায় অনেক সময় যে তিনি হয়তো আউট হয়ে যাচ্ছেন, সেই গতি বাড়ানোর কাজটা যখন স্ট্রাইক রেটটা 150 নিয়ে যাওয়ার কথা তার আগে আউট হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি মূল কাজটা কিন্তু করে যাচ্ছেন। আর যদি টিকে যান তাহলে তো সেই স্ট্রাইক রেটটাও পুষিয়ে দিতে পারেন। সো যেটা বলছিলাম যে আসলে একটা টিম গেম, তো তার টাইমের যে রোল সেটা তামিম খুব ভালোভাবে পালন করতে পারছেন। আমি আমার দিক থেকে যদি বলেন যে আমার কি চাওয়া ছিল, আমি চাচ্ছিলাম তার কাছ থেকে আরো একটু বেশি ইনিংস, হয়তো আরো 2টা 50 বেশি হলে কিংবা একটা সেঞ্চুরি যদি তিনি করতে পারেন, দুই একটা ইনিংস যদি আরো বড় হতো তাহলে ডেফিনেটলি আইডিয়াল হতো, যেটা গত বিপিএল তিনি করতে পেরেছিলেন। বাট স্টিল ফাইনাল ম্যাচে তামিম কিন্তু সবসময় ভাইটাল প্লেয়ার। জানেন যে বিপিএল এর ফাইনালে তিনি এর আগে কি করেছেন, ইভেন গত বিপিএল এর ফাইনালেও খুব বড় ইনিংস না হলে একটা ভাইটাল ইনিংস তিনি খেলেছিলেন। সো বিগ ম্যাচ প্লেয়ার, তিনি আজকেও কিন্তু দারুণ কিছু করতে পারেন বা বড় কিছু করতে পারেন নিঃসন্দেহে। এবং যে ইকুয়েশনগুলো আমরা দেখি সাধারণত হিসেবি ব্যাটিং এবং সেই হিসেব করে আসলে সামনের দিকে এগোনো, সেই বিষয়টা তো রয়েছে। কিন্তু বিপিএলে আমরা দেখি যে পাওয়ার প্লেটা কাজে লাগাতে না পারার কারণে শেষ পর্যন্ত রংপুর রাইডার্স এমন ভালো শুরুর পরও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। যে দুটো দল ফাইনালে উঠেছে তাদের আসলে পাওয়ার প্লের পারফরমেন্সটা কিরকম? প্রথম 6 ওভারে চিটাগং কিংস এবং বরিশাল আসলে কিভাবে এ পর্যন্ত আসলো, সেখানে এক্সিকিউট করতে পেরেছে পাওয়ার প্লের যে ইকুয়েশনগুলো থাকে সেগুলো তারা কতটা মেনটেন করতে পেরেছে? এখানেও কিন্তু আসলে দুই দলের বাস্তবতা দুরকম। দেখুন, বরিশালের যেটা টেন্ডেন্সি, বরিশাল আমি আবার বলছি যে তারা একদম পাওয়ার প্লেতে যে একদম খুব বিস্ফোরক শুরু করবে সেরকম কিন্তু তারা কোনো ম্যাচ মানে খুব একটা সেরকম তারা কোনো ম্যাচই করতে পারেনি। দুই একটা ম্যাচে হতে পারে, খুব বেশি করতে পারেনি, বাট তাদের সেটা গেম প্ল্যানের পার্টও না। এমন যদি হতো যে তাওহিদ হৃদয় এখন যিনি ওপেন করছেন টাইমের সঙ্গে, তাওহিদ হৃদয় যদি খুব একদম নিজের সেরা ছন্দে থাকতেন, যেটা তিনি গত ম্যাচে মোটামুটি পারফর্ম করতে পেরেছেন, যদি তিনি নিজের সেরা ছন্দে থাকতেন তাহলে একরকম হতে পারতো। কিন্তু তাওহিদ হৃদয় কিন্তু মোস্ট অফ দ্য টুর্নামেন্ট স্ট্রাগল করেছেন। এবং তামিম তো আসলে ক্যারিয়ারের যে পর্যায়ে আছেন এবং তার যে রোল আছে
টিমে, তিনি যে খুব বিস্ফোরক কিংবা একদম এগ্রেসিভ শুরু করবেন শুরু থেকে তা নন। সো তারা একদম পাওয়ার প্লে যে খুব ইউটিলাইজ করতে পেরেছেন প্রপারলি বা ওয়ার্ল্ড টি-20 ক্রিকেটে আমরা দেখি সেটা না, বাট যেটা বলছিলাম যে তাদের যে ওভারঅল প্ল্যান আছে সেই প্ল্যানের পার্টও সেটা না, কারণ তারা সেটা পরে কাভার আপ করতে পারেন। পরে তাদের দাভিদ মালান আছেন, মাহমুদুল্লাহ তো খুব বেশি ইনিংস ব্যাটিং করার সুযোগ পায় না, কিন্তু যখন তিনি সুযোগ পেয়েছেন খুব ভালো করছেন, এবং কাইল ম্যাচ যখন যোগ দিয়েছেন, কাইল ম্যাচ তো আমরা জানি যে তিনি কি করতে পারেন। সো তাদের সেই শক্তিটা আছে। চিটাগাং এর যেটা হয়েছে যে চিটাগাং যখন উসমান খান ছিলেন তখন তারা খুব ভালোভাবে সেটা টুর্নামেন্টের শুরুর দিকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছিলেন। পরে উসমানও আসলে খুব ভালো ফর্মে থাকতে পারেননি, পরে তো চলেই গেছেন। পারভেজ হোসেন ইমন যদি শুধু চিটাগাং কিংস এর কথা বলুন সেটা তো হতাশাজনক বটেই। ইভেন বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করলেও আসলে তিনি খুব ভালো পারফর্ম করতে পারেননি। আমরা আইডিয়ালি মানে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি আছেন, ফর্মেট ভিন্ন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যেহেতু আছেন, আইডিয়ালি আমরা আশা করেছিলাম যে তিনি মানে রান করবেন, প্রচুর রান করবেন, এবং তিনি যে ধরনের ব্যাটসম্যান, তিনি রান করা মানে এগ্রেসিভ রান করা, এবং সেটা চিটাগাং এর কাজে লাগতো। সেই পাওয়ার প্লে রানটা বুস্ট আপ করতেও কাজে লাগতো, কিন্তু তিনি সেটা করতে পারেননি। ইভেন টুর্নামেন্টের শেষ দিকে এসে আমরা দেখি যে তিনি একটু সাবধানে ব্যাট করছেন, কিংবা 43 বলে 41 রানের ইনিংস খেলছেন, যেটা হয় কি যে যখন তো একটা ব্যাটসম্যান ফর্মে নাই তখন ওই রান করার তাড়নাটা থাকে, উইকেট আঁকড়ে রেখে কোনো রকমের রান পেয়ে যদি আত্মবিশ্বাসটা পাওয়া যায়, সেই একটা টেন্ডেন্সি থাকে। একটা ভালো ইনিংস তিনি খেলেছেন পরে 75 রানের, কিন্তু পারভেজ ইমন যদি তাদের একদম সেরা ফর্মে থাকতেন তাহলে হয়তো তারা পাওয়ার প্লেটা সেক্ষেত্রে আরো বাড়তি কিছু সুবিধা হয়তো পেত। কিন্তু একদম সংক্ষেপে একটু জানতে চাইবো, পারভেজ হোসেন ইমন কিংবা শামীম পাটোয়ারি যারা কিনা একটা ব্যাচের ক্রিকেটার, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী, তারা আসলে ন্যাশনাল টিমে খুব একটা সুবিধা করতে পেরেছেন এমনটা বলা যায় না, কিন্তু এবারের বিপিএল এর পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে যে পারফর্মার হিসেবে তারা নিজেদেরকে সামনে এগিয়ে নিতে পেরেছেন? দুইজনের ক্ষেত্রে বাস্তবতা দুই রকম। আমি বলবো যে শামীমের ব্যাটিং দেখে এবার আমি খুবই এনজয় করেছি, এবং শামীম যখন জাতীয় দলে এসেছিলেন, টি-20 দলে যখন তিনি মোটামুটি রেগুলার চান্স পাচ্ছিলেন, তখন তার ব্যাটিং এর যে স্ট্রেংথ ছিল বা তার আপনার শর্ট মেকিং বলেন, তার টেম্পারমেন্ট বলেন, সবকিছু এখন অনেক বেড়েছে বলে আমার মনে হয়েছে। এবার বিপিএল তার খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি এদিক থেকে যে তার শটের রেঞ্জ বেড়েছে, এবং তিনি আগে নির্দিষ্ট জোনের বাইরে এবং তার যে শক্তির জায়গা ছিল নির্দিষ্ট কয়েকটি শটের বাইরে তিনি খেলতে পারতেন না, এখন সেই শটের রেঞ্জটা বেড়েছে। ডেফিনেটলি বিপিএল এর কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোয়ালিটি ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে আরো অনেক বেশি পরীক্ষা দিতে হবে, বাট তার শটের রেঞ্জ আমার বেড়েছে বলে মনে হয়েছে, তার টেম্পারমেন্ট বেড়েছে, তার জোন বেড়েছে, রান করার জোন বেড়েছে। বাট পারভেজের উন্নতিটা আমি আরেকটু বেশি আশা করেছিলাম, এবং সেটাই বেশি জরুরি ছিল বাংলাদেশ দলের জন্য এখন, যেহেতু তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। কিন্তু পারভেজ মনে হচ্ছে যে তার ব্যাটিং একটা জায়গায় স্টাক হয়ে আছে, তিনি তার ওই শটের রেঞ্জ বা তার শক্তির জায়গাগুলো খুব একটা বাড়াতে পারেননি। আমি আশা করবো যে তিনি সেই ব্যাটিং এ কাজ করবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যতদিন আছে, এর মধ্যে রাতারাতি কোনো চেঞ্জ তিনি করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট কিছু কাজ করবেন যেটা বাংলাদেশ দলের কাজে লাগবে, দলের কাজে আসতে পারে, এবং ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নিজেকে তিনি মেলে ধরতে পারবেন সেই প্রত্যাশা আসলে আমরা করতে চাই, যেহেতু তিনি বা তার ব্যাচের যে ক্রিকেটাররা রয়েছেন তারাই বাংলাদেশের ক্রিকেটের সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। আরিফুল ইসলাম রনি, অনেক ধন্যবাদ।